আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে গণিত এমন একটা রোড ম্যাপ অনুযায়ী পড়ব যে ক্ষেত্রে আমাদের একটা টপিক পড়লে আরেকটা টপিক খুব সহজ হয়ে যায়। তো আজকে আমরা গণিত যে টপিকসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। পাটিগণিতে ভালো করতে চাইলে কিংবা ভালোভাবে বুঝতে চাইলে শুরুতে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তাই আজকে আমরা বাস্তব সংখ্যার A to Z সব কিছু একেবারে ক্লিয়ার করে ফেলবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, খুব মনোযোগ সহকারে একটা খাতার কলম নিয়ে একটু বসতে হবে। কিছু কিছু জিনিস আপনারা খাতায় একটু লিখে নেবেন। চলুন শুরু করা যাক। বাস্তব সংখ্যা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে এইটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে। তো সেজন্য আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, অঙ্ক কি, সংখ্যা কি। চলুন আমরা একটু অঙ্ক সংখ্যা সম্পর্কে জানি। 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি প্রতীক আছে। এই 10টি প্রতীককে বলা হয় অঙ্ক। তাহলে 10টি প্রতীক কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি। এই 10টি হচ্ছে অঙ্ক। এর মধ্যে এই 0 হচ্ছে সাহায্যকারী, আর 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। এখন আমরা কিন্তু এগুলো গুনতে পারতেছি যে 1 থেকে 9 একটা লিমিটেড সংখ্যা বোঝাচ্ছে। তাহলে আমরা মনে রাখবো, যদি অঙ্ক যেহেতু লিমিটেড, অতএব অঙ্ক হচ্ছে সসীম। তার মানে যেটা গণনা করা যাবে না সেটা হচ্ছে অসীম, আর যেটা গণনা করা যায় সেটা সসীম। যেহেতু এখানে অঙ্ক হচ্ছে ফিক্সড যে 0 থেকে 9 পর্যন্ত, তাই অঙ্ক হচ্ছে সসীম। এখন এই অঙ্কগুলোকে নিয়ে গঠিত হয় সংখ্যা। ধরেন আমি যদি 11 লিখি, তার মানে কি এখানে 1 একটা অঙ্ক, আবার 1 আরেকটা অঙ্ক, তাহলে এই দুইটা অঙ্ক মিলে এখানে একটা সংখ্যা। আমি যদি লিখি 123, এখানে কিন্তু 3টা অঙ্ক আছে কিন্তু সংখ্যা একটা। তাহলে এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয় সেটাই হচ্ছে সংখ্যা। এখন দেখেন, আমি কিন্তু এরকম অনেকগুলো সংখ্যা লিখতে পারি। 120, 125, 200, 2000, 10,000, 1 লাখ, এরকম অসংখ্য আমি সংখ্যা লিখতে পারি। অতএব সংখ্যা কিন্তু হচ্ছে আনলিমিটেড। তাহলে একটা জিনিস, যেহেতু সংখ্যা আনলিমিটেড, সেক্ষেত্রে এটা কী হবে? এটা হচ্ছে অসীম। তাহলে অঙ্ক হচ্ছে সসীম আর সংখ্যা হচ্ছে অসীম। অঙ্ক আবার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সক্রিয় মান, আর একটা হচ্ছে স্থানীয় মান। সক্রিয় মান বলতে বোঝায় অঙ্কের যে একটা নিজস্ব মান সেটা, আর স্থানীয় মান হচ্ছে অঙ্কটা যে স্থানে বসেছে সেই অনুযায়ী তার যে মান সেটা। ধরেন আমি একটা সংখ্যা নিলাম 4, 3, 2, 1। এখানে 1-এর কিন্তু একটা নিজস্ব মান আছে, এটাই হচ্ছে তার সক্রিয় মান। আবার 2-এরও একটা নিজস্ব মান, যে সে 2, এটা একটা সক্রিয় মান। এভাবে 3, 4 এরা হচ্ছে এখানে সক্রিয় মান। কিন্তু যদি আমি অবস্থান অনুযায়ী এদের মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে যেটা হবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। পরে যেটা থাকবে সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। আর চতুর্থ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক। তার মানে প্রথম যেটা থাকবে তার সাথে 1-এর গুণ হবে। তাহলে এখানে তো 1 দেওয়া আছে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 1। এখন 2 মানে কি? দশক। দশক মানে এটার সাথে 10 গুণ হবে। তাহলে 2-এর সাথে যদি 10 গুণ করি তাহলে হচ্ছে 20। শতক মানে এটার সাথে 100 গুণ হবে। তাহলে 3-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হবে 300। আর হাজার স্থানীয় অঙ্ক মানে হচ্ছে এটার সাথে 1000 গুণ হবে। তাহলে 4-এর সাথে যদি আমরা 1000 গুণ করি সেক্ষেত্রে হবে 4000। এভাবে আমরা অঙ্কের স্থানীয় মান
সেটা আমরা বের করব। এবার আমরা আসি বাস্তব সংখ্যাটা আসলে কি। বাস্তব সংখ্যা ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, তাই একে 8 দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। তা বাস্তব সংখ্যা কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এখন আগে আমরা মূলদ সম্পর্কে জানব। মূলদ হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে, অর্থাৎ আমরা জানি যে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে যে সংখ্যাকে p/q আকারে অথবা লব/হর আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে এই p আর q-কে সহমৌলিক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সহমৌলিক তাহলে কি? সহমৌলিক হচ্ছে যাকে কাটাকাটি করা যাবে না। ধরেন আমি উপরে লিখলাম 3, নিচে লিখলাম 5, এখানে কাটাকাটি করাইতে যাবে? যাবে না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সহমৌলিক। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিউ সমান নট 0, তার মানে এখানে হর 0 হওয়া যাবে না, তার মানে 0 দিয়ে কাউকে আসলে ভাগ করা যায় না। যেহেতু 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, এই জন্য এই 0-কে কি বলা হয়? একে বলা হয় অনির্ণেয়ক বা অসংজ্ঞায়িত। এটা পরীক্ষায় আসতে পারে, তাই একটু নোট করে নেবেন যে 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, এই জন্যই 0-কে বলা হয় অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। আচ্ছা, আমরা একটু এই বইয়ে ফিরে আসি। এই বইয়ে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা কিন্তু বাস্তব সংখ্যাটা কি সেটা জানলাম। বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আমরা মূলদ সম্পর্কেও জানলাম। এই মূলদকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তাহলে এখন আমরা পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ কি সেটা এখন জানব। আগে আমরা এই পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো, তারপর আমরা ভগ্নাংশ সম্পর্কে জানবো। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে 0 ধনাত্মক নাকি ঋণাত্মক, 0 কিন্তু ধনাত্মকও না, 0 ঋণাত্মকও না, এইটা বুঝতে হলে আমাদেরকে ঠিক ছোটবেলা এই সংখ্যা রেখাতে ফিরে যেতে হবে। 0, 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4। তার মানে এই 0 তো 0 এটাই, আর এ পাশে অর্থাৎ যেগুলো প্লাস যুক্ত সেটা হচ্ছে ধনাত্মক, আর যেগুলো নেগেটিভ মান সেগুলো হচ্ছে ঋণাত্মক। এবার যদি আমরা আরেকটু ফিরে আসি, সেখানে দেখতে পেলাম যে পূর্ণ সংখ্যা কি এবং পূর্ণ সংখ্যাকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে আমরা সেটা সম্পর্কে বুঝলাম। এবার আমরা আসি ধনাত্মক সংখ্যা। এই যে ধনাত্মক সংখ্যাটা, একে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা মৌলিক, একটা 1 আর একটা হচ্ছে যৌগিক। এখানে মাঝে মাঝে আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে কিংবা ভাইবাই যে 1 মৌলিক নাকি যৌগিক। 1 কিন্তু মৌলিকও না, 1 কিন্তু যৌগিকও না। কেন না এটা আমরা একটু পরে বুঝতেছি, তার আগে আমরা চলেন এই 3টা সংখ্যা সম্পর্কে একটু বুঝি। মৌলিক সংখ্যা হতে গেলে এখানে 2টি উৎপাদক লাগবে। তাহলে উৎপাদক কি? উৎপাদক সম্পর্কে চলুন একটু হালকাভাবে জেনে আসি। একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেটি হচ্ছে তার উৎপাদক। আমি যদি এখানে লিখি 2, তা 2-কে কি দ্বারা ভাগ করা যাবে? 1 আর 2 দ্বারা ভাগ করা যায়। আমি যদি লিখি 3, 3-কে কি দ্বারা ভাগ করা যায়? 1 আর 3 দ্বারা ভাগ করা যায়। আবার যেমন লিখি 5, তাহলে 5-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 আর 5 দ্বারা। একটু আগে আমরা জানলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে তার 2টি কি থাকবে? উৎপাদক থাকবে।
তাহলে এই দুইটা কি 2-এর উৎপাদক না, এই দুইটা কি 3-এর উৎপাদক না, এবং এই দুইটা হচ্ছে 5-এর উৎপাদক। তাহলে এক্ষেত্রে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? কারণ এখানে শুধু 2টা উৎপাদক আছে, আর মৌলিক সংখ্যা হওয়া সত্ত্বেও হচ্ছে 2টা উৎপাদক লাগবে। যদি আরেকটু ভালোভাবে আমরা বুঝতে চাই তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর ভাগ করা যায় না। তাহলে 2কে ভাগ করে কি 1 এবং 2 ছাড়া আর কোনো কিছু পাচ্ছি না। 3কে ভাগ করলে আমরা 1 পাচ্ছি এবং ওই সংখ্যায় পাচ্ছি, এছাড়া আর কোনো সংখ্যা পাচ্ছি না, সেক্ষেত্রে 5ও এরকম। তাহলে এখন থেকে আমাদেরকে যদি মৌলিক সংখ্যা চিহ্নিত করতে বলে, আশা করি আমরা খুব সহজে মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো। এখন আমরা আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে, এখানে মৌলিক সংখ্যায় বলা হয়েছিল যে 2টি উৎপাদক লাগবে, আর যৌগিক সংখ্যা হচ্ছে 2+, তার মানে 2-এর অধিক যদি উৎপাদক হয় সেক্ষেত্রে সেটা যৌগিক সংখ্যা। যদি আমি লিখি 4, তাহলে 4কে কী দ্বারা ভাগ করা যায়? 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 1 তো আছে এবং যে সংখ্যাটা আছে সেটা দ্বারাও ভাগ করা আছে, এছাড়া আবার 2 দ্বারা ভাগ করা আছে, এবং এখানে 1, 2, 3 তিনটা উৎপাদক আছে। তাহলে এটা যৌগিক। যৌগিক কারণ আমরা একটু আগে বললাম যে 2-এর অধিক উৎপাদক থাকতে হবে। তাহলে আমরা 4-এর ক্ষেত্রে 2-এর অধিক উৎপাদক পাইলাম। তাহলে 4 কি? 4 হচ্ছে যৌগিক সংখ্যা। যদি আমরা 6 লিখি তাহলে 6কে আমরা 1, 2, 3 এবং 6 এগুলো দ্বারা আমরা কী করতে হবে? ভাগ করতে পারবো। তাহলে এই 6-এর উৎপাদক কয়টি? 6-এর উৎপাদক হচ্ছে 4টি। তাহলে 2-এর অধিক হয়েছে, তাহলে অতএব এটা যৌগিক। এবার আমাদের সত্য অনুযায়ী মৌলিক হইতে গেলে কি লাগবে? 2টা উৎপাদক লাগবে, আর যৌগিক হইতে গেলে 2-এর অধিক উৎপাদক লাগবে। এখন 1কে যদি আমরা উৎপাদক আকারে ভাঙাতে যাই তাহলে কিন্তু শুধু 1ই পাবো, আর কোনো কিছুই পাবো না। তাহলে এখানে 2টা উৎপাদকও পাওয়া যাচ্ছে না, আবার 2-এর অধিক উৎপাদকও পাওয়া যাচ্ছে না। এই জন্যই হচ্ছে 1 যৌগিকও না, 1 হচ্ছে মৌলিকও না। আমরা হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো আমরা একেবারে সাদা একটা মুখস্থ রাখবো, যাতে দেখার সাথে সাথে আমরা বলতে পারি। নিখুঁত সংখ্যা আরেক নাম হচ্ছে আদর্শ সংখ্যা। সেই সংখ্যাটা সম্পর্কে আমরা একটু জানবো। যে সংখ্যার উৎপাদক যোগ করলে আবার ওই সংখ্যায় ফিরে পাওয়া যায় সেটাই হচ্ছে নিখুঁত সংখ্যা। আসেন একটা উদাহরণের সাহায্যে বুঝি। যদি আমরা 6-এর উৎপাদক কি 1, 2, 3, 6, এখন এইখানে যদি এই 6কে আমরা বাদ দিই, এখন এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 3 দুগুণী 5 আর একে যোগ করলে 6। তাহলে আমরা কি পাইছি? যে ওই সংখ্যাতে পাইছি। তাহলে যে সংখ্যার উৎপাদক সমূহ যোগ করলে ওই সংখ্যাটাই ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে নিখুঁত সংখ্যা বা আদর্শ সংখ্যা। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এই জন্য হচ্ছে বুঝলাম। এবার আমরা আসি পূর্ণ সংখ্যা শেষ। এবার আমরা আসবো ভগ্নাংশ। ভগ্নাংশ আসলে কি? ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর অথবা সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার, সাধারণ বা সামান্য। এটা হচ্ছে দশমিক। আগে আমরা বুঝবো সাধারণ ভগ্নাংশটা কি। যে ভগ্নাংশকে লব বা হর আকারে প্রকাশ করা যায় তাকে সাধারণ ভগ্নাংশ বলে বা সামান্য ভগ্নাংশ বলে। ধরেন 3/5 এটা একটা সাধারণ ভগ্নাংশ, কারণ এটাকে p/q আকারে অথবা লব বাই হর আকারে প্রকাশ করা গেছে। এই সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে প্রকাশ করা যায়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এই 3 ভাগে এই সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করা যায়। তাহলে এখন আমরা বুঝবো প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ কি। যে ভগ্নাংশের লব হবে ছোট, হর হবে বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যদি আমি লিখি 3/5, তাহলে এখানে লব হচ্ছে ছোট আর হর বড়, অতএব এটা প্রকৃত ভগ্নাংশ। এর বিপরীতটাই হচ্ছে অপ্রকৃত। তার মানে এখানে অপ্রকৃততে লবকে হইতে হবে বড় এবং হরকে হইতে হবে ছোট।
সেক্ষেত্রে আমরা যদি লিখি 5/3, তাহলে এখানে লব বড় হইলো, হর ছোট হইলো। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তারপরে তা প্রকৃত ভগ্নাংশ হতে হবে, অর্থাৎ লবকে হইতে হবে ছোট, হরকে হইতে হবে বড়। তখন আমি 1 লিখলাম 3/5, সেক্ষেত্রে সেটা মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশকে শেষ করলাম। এখন আমরা আসবো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশটা আবার দুই প্রকার, একটা সসীম, একটা হচ্ছে অসীম আবৃত। সসীম বলতে কি বোঝায়? যেটা একটা লিমিটেড, অর্থাৎ একটা বাউন্ডারি যেখানে সেট করা থাকবে। সাপোজ ধরেন আমি যেখানে লিখি 5.73, এর পিছনে কি পরে কি আর কোনো কিছু আছে? নাই, কারণ এটা হচ্ছে লিমিটেড। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সসীম। অসীম হচ্ছে সেটাই যে যার পিছনে আরও থাকবে, তবে এক্ষেত্রে একটা পার্থক্য আছে অসীম আবৃত এবং অসীম অনাবৃত নিয়ে। আগে আমরা অসীম আবৃততা বুঝি, তারপর আমরা অসীম অনাবৃততা বুঝব। ধরেন আমি লিখলাম 5.723 723 723 দিয়ে আমি ডট 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 দিলাম। এখন আপনারা বলেন তো যে এটার পরে কি হবে, আপনারা বুঝতে পারতেছেন কিনা? 732কে আমি এখানে বারবার রিপিট করছি, তার মানে এদিকেও কিন্তু 732 হবে। যদি আমি এখন লিখতাম 5.1375013 ডট ডট ডট, এক্ষেত্রে কি আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হবে? এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ এখানে একই জিনিস বারবার কিন্তু রিপিট হয় নাই। তো যদি এরকম রিপিট হয় সেক্ষেত্রে সেটা অসীম আবৃত, আর যদি রিপিট না হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অসীম অনাবৃত। আর মনে রাখবো যে অসীম আবৃত যেটা এটা হচ্ছে মূলদ, আর অসীম অনাবৃত যেটা এটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কিন্তু একে একে এই পুরো থিমটা বুঝে ফেললাম। তার মানে বাস্তব সংখ্যা আমাদের শেষ। পৌনঃপুনিকের কথা মনে আছে? যদি না থাকে চলেন একটু স্মরণ করি। যে সংখ্যাগুলো বারবার রিপিট হয় তাদেরকে পৌনঃপুনিক দ্বারা যদি মানে পৌনঃপুনিক সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। ধরেন এখানে আমাদের লেখা ছিল 5.732 732 7, এভাবে আমাদের লেখা দরকার নেই। আমরা যদি 5.723 এখানে আর এখানে পৌনঃপুনিক দিই সেক্ষেত্রে কিন্তু এটা রাইট। এখন কথা হচ্ছে যে এখানে তো 723 তিনটাই হচ্ছে বারবার রিপিট হয়েছে, তাহলে কেন আমি 2-এর উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন দিলাম না? এক্ষেত্রে আমাদেরকে শুধু প্রথম তাতে এবং শেষের তাতে পৌনঃপুনিক দিতে হয়। যদি আপনি বাকিগুলো তো পৌনঃপুনিক দেন সেক্ষেত্রে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই সঠিক হবে প্রথম তাতে আমরা যে জিনিস সংখ্যাগুলো বারবার রিপিট হবে সেক্ষেত্রে আমরা প্রথম তাতে এবং শেষের তাতে পৌনঃপুনিক দিব। আসেন এবার আমরা মূলদ আর অমূলদের পার্থক্যটা একটু করি, দেখি আমরা বুঝতেছি কিনা। মূলদ অমূলদ 1 নম্বর পয়েন্টটা লেখেন যে মূলদ আর অমূলদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে P/Q আকারে প্রকাশ করা যায়। P/Q আকারে প্রকাশ করা যায়। এরপরে সকল পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ 1 2 তারপরে +-1 +-2, এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে আসি 3 নম্বর পয়েন্টে, যে সসীম দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। তার মানে একটা জানলাম যে যেটা লিমিটেড সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে ধরুন 5.27 6.23 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আবার ধরেন যে অসীম দশমিক যেটা সেটাও কিন্তু মূলদ সংখ্যা, আর অসীম অনাবৃত যেটা সেটা অমূলদ সংখ্যা। অতএব আমি যেখানে 5.731
731 দেই, অথবা ধরেন যে 5.731 এভাবে লিখি, এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু যদি আবার এখানে মানে 5 3 4 0 দর দেওয়া থাকে, সেক্ষেত্রে আবার সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। সাপোজ ধরেন আমি যদি লিখি √4, এটাকে আমি কিন্তু করলে আসবে 2, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা মনে রাখবো যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসি আমরা অমূলদ সংখ্যাতে। এই অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। অসীম অনাবৃত দশমিক, যেটা অনাবৃত অর্থাৎ 2 7 1 6 3 0, এরপরে কি হবে আমরা এটাকে কল্পনা করতে পারতেছি না, সেক্ষেত্রে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। ধরুন √2, এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা। যদি বলা হয় √3, সেক্ষেত্রে √3 হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? কারণ 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তাই যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। π/e এরা সর্বদা হচ্ছে অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, বর্গমূল করবো বা ঘনমূলও করবো কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না, সেগুলোকে আবার অমূলদ সংখ্যা বলে। যেমন আমি যদি 3√4 দিই, এইটাতে আমরা কি কোনো পূর্ণ সংখ্যা পাবো? এক্ষেত্রে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। তাই যে সকল সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল করার পরে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা।